হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা খুবই স্পেশাল, তাই সবাই রেডি থাকো। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করো প্লিজ। তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে গল্পে জাম্প করা যাক। আমার নাম সোহান। আমি ছোটবেলা থেকেই নিজের মাকে খুব ভালোবাসি। আমার জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাসে আমি মাকে খুঁজে পাই। কিন্তু আমি কখনো ভাবিনি আমার মায়ের ভেতরে এমন এক রহস্য লুকানো আছে যা একদিন আমার জীবনকে পুরোপুরি বদলে দেবে। আমাদের বাড়ি গ্রামে। গ্রামটির নাম কচুয়া। গ্রামটি সাধারণ গ্রাম হলেও আমার কাছে সেটিই পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা। চারপাশে সবুজ ধানের ক্ষেত, বাঁশঝাড়, কলাগাছ আর সরু মাটির রাস্তা। ছোটবেলা থেকেই আমি আমার মায়ের আঁচলে বড় হয়েছি। বাবা ছিলেন ঢাকায়, গার্মেন্টসে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। তাই আমাকে মানুষ করেছেন মা, তুলসী। মা সবসময় হাসি খুশি থাকতেন। সকালে ধান ভানতেন, দুপুরে ভাত রান্না করতেন, বিকেলে আমাকে নিয়ে পুকুর ঘাটে হাঁটতেন। তার স্নেহমাখা কথার ভেতরেই আমি শান্তি খুঁজে পেতাম। কিন্তু আমি যত বড় হচ্ছিলাম ততই লক্ষ্য করছিলাম মায়ের কিছু অদ্ভুত আচরণ। মায়ের গলায় সবসময় একটি পুরনো চাবি ঝুলত। আমি ছোটবেলা থেকে সেটি দেখেছি, কিন্তু কখনো খেয়াল করিনি কেন তিনি এটি কখনো খোলেন না, কোথাও রাখেন না। সেই চাবিটি যেন তার শরীরেরই একটি অংশ। আমি একদিন কৌতূহলবশত জিজ্ঞাসা করেছিলাম, মা, এই চাবিটা দিয়ে তুমি কি খোল? মা মৃদু হেসে বললেন, এটা তোর জানার বয়স হয়নি সোহান। তারপর থেকে আর প্রশ্ন করিনি। কিন্তু যত বড় হচ্ছি ততই এই চাবি নিয়ে আমার ভেতরে প্রশ্ন বাড়ছিল। আমাদের বাড়ির পেছনে একটি ছোট্ট কাঠের ঘর ছিল। সবাই একে পুরনো ঘর বলতো। ঘরটির দরজা সবসময় বন্ধ থাকত। তালা দিয়ে আটকে রাখা হতো, আর তালার ভেতরে মরিচা পড়লেও মা কখনো সেটি বদলাতেন না। আমি ছোটবেলায় অনেকবার চাবি দিয়ে সেটি খোলার চেষ্টা করেছি, কিন্তু মা সবসময় ধরে ফেলতেন। তিনি বলতেন, ওখানে যাস না, ও ঘরে অশুভ আছে। শিশু মনে ভয়ের ছায়া নেমে আসত, তাই আর যেতাম না। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ভয় কমে গেল, আর কৌতূহল বাড়ল। একদিন বিকেলে মাঠ থেকে খেলাধুলা করে ফিরছিলাম। দেখলাম মা সেই পুরনো ঘরের সামনে দাঁড়িয়ে কিছু করছেন। আমি গাছের আড়াল থেকে চুপচাপ দেখতে লাগলাম। মা চাবি দিয়ে তালা খুললেন, ভেতরে ঢুকে দরজা বন্ধ করলেন। কয়েক মিনিট পরে যখন বের হলেন, তার হাতে একটি ছোট্ট থলে ছিল। থলেটি কাপড়ে মোড়া এবং সেটি বুকে চেপে ধরে হাঁটছিলেন। আমি তাকে ডাকতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো থেমে যাই। কারণ মায়ের মুখ তখন অন্যরকম ছিল। চোখে যেন ভয়ের ছাপ, ঠোঁট শুকিয়ে গিয়েছিল, আর হাঁটাটা কেমন অস্বাভাবিক লাগছিল। আমি থমকে গেলাম। সেদিন রাতেই মায়ের সাথে বসে ভাত খাচ্ছিলাম। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, মা, তুমি আজ পুরনো ঘরে কেন গিয়েছিলে? মা হঠাৎ থমকে গেলেন। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর জোর করে হাসি এনে বললেন, তুই কিছু ভুল দেখেছিস। আমি ওখানে যাইনি। আমি কিছু বলিনি, কিন্তু ভেতরে ভেতরে জানতাম মা মিথ্যা বলছেন। এভাবেই দিন যেতে লাগল। বাবার খবর আসত চিঠিতে, কখনো টেলিফোনে। বাবা খুব কম আসতেন বাড়িতে। তাই আমার জগত মানেই ছিল মা। কিন্তু মায়ের এই রহস্যময় আচরণ দিন দিন আমার কৌতূহলকে আরও বাড়িয়ে দিচ্ছিল। একদিন রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। জানালার বাইরে পূর্ণিমার আলো, চারদিকে কেমন এক নীরবতা। আমি পানি খেতে উঠলাম। রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করেই কানে এলো দরজা খোলার শব্দ। আমি চুপচাপ দাঁড়িয়ে গেলাম। দেখলাম মা আস্তে আস্তে সেই পুরনো ঘরের দিকে হাঁটছেন। তিনি হাতে সেই চাবি ধরেছেন। চারপাশে তাকিয়ে দ্রুত ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। আমার বুক ধকধক করতে লাগল। আমি কি মাকে অনুসরণ করব? ভেতরে কি এমন রহস্য লুকানো আছে যা আমাকে এতদিন অজানা রাখা হয়েছে? আমি সাহস করে এগোলাম। দরজার ফাঁক দিয়ে চোখ রাখলাম, কিন্তু ভেতরে অন্ধকার। শুধু মৃদু আলোয় দেখলাম মা মাটির নিচ থেকে কিছু একটা বের করছেন। মনে হলো একটি ছোট্ট কাঠের সিন্দুক। মা সেটি খুললেন। আমি দেখতে পাচ্ছিলাম না ভেতরে কি আছে, কিন্তু মায়ের ঠোঁটে এক অদ্ভুত হাসি খেলে গেল। আমি শ্বাস বন্ধ করে তাকিয়েছিলাম। হঠাৎ দরজা ভেতর থেকে কেঁপে উঠল। আমি ভয়ে পালিয়ে গেলাম নিজের ঘরে। বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর এলো না। মায়ের রহস্য যেন আমাকে আঁকড়ে ধরল।
পরদিন সকালে আমি ভান করলাম কিছু জানি না, কিন্তু মায়ের চোখে তখনও ভয়ের ছাপ। তিনি যেন সবসময় আমাকে লক্ষ্য করছেন, আমি কি বুঝতে পেরেছি কিনা। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি যে কোনো মূল্যে সত্যটা জানব। কয়েকদিন পর সুযোগ এলো। বাবা ফোন করে জানালেন তিনি আবার ঢাকায় কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, কয়েক মাস আসতে পারবেন না। ফলে বাড়িতে শুধু আমি আর মা। সেই রাতে আমি অপেক্ষা করছিলাম। মা যখন নিজের ঘরে ঘুমিয়ে পড়লেন, আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। আমার হাতে টর্চলাইট। পা টিপে টিপে পুরনো ঘরের দিকে এগোলাম। তালা তখন লাগানো, কিন্তু আমি জানি চাবি সবসময় মায়ের গলায়। আমি মায়ের ঘরের দিকে তাকালাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম তিনি গভীর ঘুমে আচ্ছন্ন। আমি চুপচাপ ঢুকে গেলাম। মায়ের বালিশের নিচে হাত ঢুকিয়ে চাবি বের করলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত দ্বিধা কাজ করছিল। আমি দৌড়ে গিয়ে পুরনো ঘরের তালা খুললাম। দরজা কর্মর শব্দ করে খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। টর্চ জ্বালাতেই চোখে পড়ল স্যাঁতসেঁতে দেওয়াল, মাকড়সার জাল, আর মাটির কোণে একটি কাঠের সিন্দুক। আমার শ্বাস দ্রুত হয়ে আসছিল। আমি এগিয়ে গিয়ে সিন্দুকের ঢাকনা তুললাম। সেখানকার দৃশ্য দেখে আমি হকচকিয়ে গেলাম। ভেতরে ছিল অনেকগুলো পুরনো কাপড়। সেগুলো ভিজে আছে, যেন কেউ ইচ্ছে করে ভিজিয়ে রেখেছে। আর কাপড়ের নিচে ছিল কিছু পুরনো খেলনা, একটা পুতুল, কাঠের গাড়ি, ছোট্ট বেলুন। এগুলো এখানে কেন? মা এসব লুকিয়ে রাখেন কেন? হঠাৎ পেছন থেকে আওয়াজ এলো, সোহান। আমি ঘুরে দাঁড়ালাম। দেখলাম মা দাঁড়িয়ে আছেন দরজার সামনে। তার চোখ লাল, মুখ শক্ত। তুই আমার ঘরে এসেছিস? আমি ভয়ে কেঁপে উঠলাম, কিন্তু মিথ্যা বলার উপায় নেই। মা, আমি শুধু জানতে চেয়েছিলাম। মা আমার দিকে এগিয়ে এলেন। তার হাত কাঁপছিল। তিনি আমার হাত থেকে টর্চ কেড়ে নিলেন। তুই কিচ্ছু জানিস না সোহান। যেটা জানিস ভুলে যা, নয়তো। তিনি থেমে গেলেন। চোখে জল এসে গেল। আমি প্রথমবার দেখলাম মায়ের চোখে ভয় নয়, বরং গভীর যন্ত্রণা। কিন্তু আমার কৌতূহল তখন তুঙ্গে। আমি হাল ছাড়লাম না। কয়েকদিন পর আবার চেষ্টা করলাম। এবার আমি দেখলাম মা রাতে রান্নাঘর থেকে খাবার নিয়ে পুরনো ঘরে ঢুকছেন। আমি দূর থেকে অনুসরণ করলাম। মা ভেতরে ঢুকে দরজা বন্ধ করলেন। আমি জানালার পাশে গিয়ে উকি দিলাম। যা দেখলাম তাতে আমার পা কাঁপতে লাগল। মা সিন্দুক খুললেন। কাপড় সরিয়ে ভেতর থেকে একটি ছোট্ট মাটির কলস বের করলেন। কলসের ভেতর থেকে ভাত আর তরকারি বের করলেন। তারপর সেটি মাটির নিচে নামিয়ে দিলেন। মাটির নিচে যেন একটি ফাঁকা জায়গা আছে। সেই ফাঁক দিয়ে কারো হাত বের হলো, ছোট্ট হাত। মা সেই হাতে খাবার দিলেন। আরেকটু তাকাতেই আমি দেখে ফেললাম, মাটির নিচে এক কিশোরী মেয়ে বসে আছে। আমার বুক কেঁপে উঠল। কে এই মেয়ে? কেন মা তাকে লুকিয়ে রেখেছেন? আমার গলা শুকিয়ে গেল। আমি দৌড়ে গিয়ে নিজের ঘরে শুয়ে পড়লাম। সারারাত চোখে ঘুম এলো না। বারবার সেই দৃশ্য মনে হচ্ছিল। পরদিন সকালে মাকে কিছুই বললাম না, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি এই রহস্যের শেষ পর্যন্ত জানব। এভাবেই গল্প এগিয়ে যেতে লাগল। প্রতিদিন আমি নতুন কিছু খুঁজে পেতাম। মায়ের ভেতরে লুকোনো যন্ত্রণা আমাকে তাড়া করত। আমার মনে হচ্ছিল এই রহস্য শুধু আমার নয়, আমাদের পরিবারের অতীতেরও সাথে জড়িত। কিন্তু আমি তখনও জানতাম না, যে সত্য আমি খুঁজতে চাইছি সেটি জানার পর আমার জীবন আর কোনোদিন আগের মতো থাকবে না। আমার মাথার ভেতর তখন শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, মাটির নিচে লুকানো সেই মেয়েটিকে? কেন মা তাকে বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছেন? দিনের বেলায় আমি মায়ের সামনে কিছুই প্রকাশ করলাম না, কিন্তু ভেতরে ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। রাতে আমি যখন ঘুমানোর ভান করতাম, তখন মনে হতো মা চুপচাপ আমাকে পর্যবেক্ষণ করছেন। মায়ের চোখে ভয় আর উদ্বেগ দুটোই মিশে থাকত, যেন তিনি বুঝে গেছেন আমি সত্যটা জেনে গেছি। একদিন বিকেলে আমি মাঠ থেকে ফিরছিলাম। দেখলাম আমাদের উঠোনে কিছু মহিলারা বসে আড্ডা দিচ্ছেন। তারা গ্রামেরই মানুষ। হাসাহাসি করছেন, পান খাচ্ছেন। মা তাদের সাথে বেশ ব্যস্ত ছিলেন। আমি দূর থেকে দাঁড়িয়ে লক্ষ্য করছিলাম। তাদের ভেতর একজন মহিলা, নাম নাজমা খালা। তিনি খুব চালাক ধরনের মানুষ। গ্রামে অনেকেই তাকে বিশ্বাস করে না,
আমি লক্ষ্য করলাম তিনি বারবার আমার মায়ের চোখের দিকে তাকাচ্ছেন আর অদ্ভুতভাবে হাসছেন। আমার মনে হলো নাজমা খালা হয়তো কিছু জানেন। আড্ডা শেষে সবাই চলে গেল। আমি তখন মায়ের ঘরে গেলাম। মা তখন চুপচাপ বসেছিলেন। আমি বললাম, মা, তুমি এত কিছুর মধ্যে আছো, অথচ আমাকে কিছুই বলছো না কেন? মা থেমে গেলেন। চোখে জল চলে এলো। তিনি কাপা গলায় বললেন, সোহান, সব জানার চেষ্টা করিস না। কিছু কিছু সত্য মানুষকে ভেঙে ফেলে। আমি জোরে বললাম, কিন্তু আমি ভেঙে পড়তে রাজি, মিথ্যার ভেতর বেঁচে থাকতে চাই না। মা তখন মাথা নিচু করলেন, কিন্তু কিছুই বললেন না। রাত বাড়তে লাগল। মাকে দেখলাম তিনি আবার সেই পুরনো ঘরের দিকে যাচ্ছেন। এবার আমি সিদ্ধান্ত নিলাম, আর লুকিয়ে থাকব না। আমি সরাসরি তার পিছনে গেলাম। মা সিন্দুক খুললেন, কাপড় সরালেন। আবার সেই ছোট্ট মাটির কলসটা বের করলেন। আমি এগিয়ে গিয়ে বললাম, মা, আর লুকিও না। আমি সব দেখেছি। এই মেয়েটাকে। মা হঠাৎ স্থির হয়ে গেলেন। কলস তার হাত থেকে পড়ে গেল। ভাত ছড়িয়ে পড়ল মাটিতে। তিনি কাপা কণ্ঠে বললেন, তুই দেখে ফেলেছিস? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, আমি সব দেখেছি। আর গোপন রেখো না, মা। সত্যটা বলো। মা তখন ভেঙে পড়লেন। চোখ থেকে টলটল করে জল গড়িয়ে পড়তে লাগল। মা ধীরে ধীরে বলতে শুরু করলেন, শোন সোহান, এই মেয়েটি আমার নিজের মেয়ে। আমার শরীর কেঁপে উঠল। কি তুমি বলছো? আমার বোন? মা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, তোর বড় বোন। আমার মাথা ঘুরতে লাগল। আমি বিছানার মতো মাটিতে বসে পড়লাম। কিন্তু মা, আমি তো কখনো শুনিনি আমাদের পরিবারে আমার আগে আর কোনো সন্তান ছিল। মা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, তোকে সত্যি বলতে গেলে আমার বুক ফেটে যায়। তোর বাবা প্রথম থেকেই শুধু ছেলে সন্তান চাইতেন। তিনি মেয়ের নাম শুনতেই পারতেন না। আমি যখন প্রথম গর্ভবতী হলাম, তখন তিনি আমার উপর ভয়ানক চাপ দেন, ছেলে হতে হবে, নইলে আমার প্রথম সন্তান মেয়ে হয়েছিল। সেই মেয়েকেই তুই এখন দেখেছিস। আমার চোখ ভিজে উঠল। তাহলে বাবা? তিনি জানেন? মা তীব্র কষ্ট নিয়ে মাথা নাড়লেন। না, তোর বাবা যদি জানতে পারতেন, তবে হয়তো সেই দিনই তাকে মেরে ফেলতেন। আমি কাঁদতে কাঁদতে সিদ্ধান্ত নিয়েছিলাম, যে করেই হোক আমি আমার মেয়েকে বাঁচাবো। তাই আমি তাকে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি। আমার গলা শুকিয়ে গেল। কিন্তু মা, এইভাবে মাটির নিচে লুকিয়ে রাখো কেন? মা বললেন, কারণ তোর বাবা কখনো আমার ঘরে আসে না। এই পুরনো ঘরটা আমি ইচ্ছে করেই তালাবদ্ধ রেখেছি। এখানে আমি আমার মেয়েকে খাবার দিই, তার যত্ন নিই। বাইরের লোক যেন কিছু না বোঝে। আমি চমকে গেলাম। আমার ভেতর কেমন এক অদ্ভুত ঝড় বয়ে গেল। আমি ধীরে ধীরে বললাম, মা, আমি আমার বোনকে দেখতে চাই। মা কিছুক্ষণ চুপচাপ রইলেন। তারপর মাথা নিচু করে বললেন, ঠিক আছে, চল। তিনি সিন্দুক সরিয়ে মাটির নিচে রাখা কাঠের ফাঁক খুললেন। ভেতর থেকে ছোট্ট একটি সিঁড়ি নামানো হলো। আমি শ্বাস আটকে ভেতরে ঢুকলাম। ভেতরে একটি অন্ধকার ঘর। ঘরে একটি কিশোরী মেয়ে বসে আছে। বয়স প্রায় 15। চুল এলোমেলো, গায়ে পুরনো কাপড়। চোখ দুটি বড় বড়, কিন্তু তাতে ভয়ের ছাপ। মা বললেন, এটাই তোর বোন, সুইটি। আমি হাঁটু মুড়ে তার সামনে বসে পড়লাম। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তুমি এতদিন ধরে এখানে আছো? মেয়েটি ধীরে ধীরে মাথা নেড়ে হ্যাঁ বলল। তার চোখে জল জমে উঠল। আমার বুক কেঁপে উঠল। আমি হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরতে চাইলাম, কিন্তু সে ভয় পেয়ে পিছিয়ে গেল। মা মৃদু স্বরে বললেন, সে বাইরের পৃথিবীকে কখনো দেখেনি সোহান। ভয় পায়, কিন্তু তুমি যদি সময় দাও, সে তোমাকে আপন করে নেবে। সেদিন রাতে আমি কিছুতেই ঘুমাতে পারলাম না। আমার ভেতরে একদিকে ক্ষোভ, অন্যদিকে দুঃখ। ক্ষোভ বাবার উপর, যিনি মেয়ের জন্ম মেনে নিতে পারেননি। আর দুঃখ মায়ের জন্য, যিনি এত কষ্টের ভেতরেও নিজের মেয়েকে বাঁচিয়ে রেখেছেন। আমি মনে মনে শপথ নিলাম, যেভাবেই হোক আমি আমার বোনকে এই বন্দিচ্ছা থেকে মুক্ত করব। দিন যেতে লাগল। আমি সুযোগ পেলেই বোনের কাছে যেতাম। তার সাথে কথা বলার চেষ্টা করতাম। সে ধীরে ধীরে আমার সাথে মানিয়ে নিতে শুরু করল। কখনো চুপচাপ বসে থাকত, কখনো অদ্ভুতভাবে হাসত। আমি তাকে পড়াতে শুরু করলাম। কাগজ কলম এনে দিলাম।
সে ধীরে ধীরে অক্ষর চিনতে শিখল। আমার ভেতরে এক অদ্ভুত আনন্দ জন্ম নিল। কিন্তু মা সবসময় ভয়ে ভয়ে থাকতেন। তিনি বলতেন, সোহান, যদি তোর বাবা কিছু জেনে যায়, আমাদের কেউ বাঁচবে না। আমি বলতাম, মা, সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। এরপর হঠাৎ একদিন খারাপ ঘটনা ঘটল। আমাদের গ্রামে নাজমা খালা আবার এলেন। তিনি মায়ের ঘরে ঢুকলেন। আমি বাইরে থেকে শুনছিলাম। তিনি মাকে বললেন, তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? আমি জানি তোর ঘরে একটা মেয়ে আছে। আমি তোকে আগেই দেখেছি রাতের বেলা খাবার নিয়ে যেতে। আমার বুক ধক করে উঠল। মা কেঁপে উঠে বললেন, তুমি ভুল দেখেছ। কিন্তু নাজমা খালা ধূর্ত হেসে বললেন, আমাকে যদি ভালো করে না সামলাস, তবে আমি সবকিছু গ্রামে ফাঁস করে দেব। মা কেঁদে ফেললেন। তিনি অনুরোধ করতে লাগলেন, দয়া করে কারো কাছে বলো না। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি হঠাৎ ঘরে ঢুকে পড়লাম। বললাম, নাজমা খালা, আপনি যদি এই কথা কাউকে বলেন, তবে আমি পুলিশ ডাকব। আপনি গ্রামের মানুষের নামে মিথ্যে রটাচ্ছেন বলবো। নাজমা খালা চমকে উঠলেন। কিন্তু তিনি হেসে বললেন, দেখি তো কতদিন লুকাতে পারিস। তিনি চলে গেলেন। মা আমার দিকে তাকালেন, চোখে আতঙ্ক। সোহান, এবার তো আর রক্ষা নেই। সে যদি সত্যিই বলে দেয়। আমি মায়ের হাত ধরে বললাম, ভয় পেও না মা। সত্য যদি বেরিয়েই যায়, তবে আমরা লড়ব। কিন্তু ভাগ্য যেন আমাদের বিপক্ষেই ছিল। এক সপ্তাহ পর বাবা হঠাৎ বাড়ি চলে এলেন। তার মুখে রাগ। তিনি হয়তো কিছু শুনে এসেছেন। বাবা ঘরে ঢুকেই চিৎকার শুরু করলেন, তুই আমার সম্মান শেষ করে দিলি তুলসী। গ্রামের লোকেরা বলছে তুই ঘরে একটা মেয়ে লুকিয়ে রেখেছিস। এটা কি সত্যি? মা কাঁদতে কাঁদতে বললেন, না, এটা মিথ্যে। কিন্তু আমি আর সহ্য করতে পারলাম না। আমি সামনে দাঁড়িয়ে বললাম, এটা তুই। আর আমি লুকাব না। সে আমার বোন, আমাদের বোন। বাবা যেন বজ্রাঘাতে আঘাত পেলেন। তার চোখ রক্তলাল হয়ে উঠল। তুই সাহস করলি আমাকে অবাধ্য হওয়ার? আমি বুক চিতিয়ে দাঁড়ালাম। হ্যাঁ, কারণ তুমি ভুল করছো বাবা। মেয়েও সন্তান, আর সেই মেয়েকে লুকিয়ে রেখে তুমি অপরাধ করেছ। বাবা আমাকে মারতে উদ্যত হলেন, কিন্তু মা ঝাঁপিয়ে পড়ে আমাকে রক্ষা করলেন। মা চিৎকার করে উঠলেন, আর নয়, অনেক হয়েছে। আমি আমার মেয়েকে আর লুকিয়ে রাখব না। তুমি যদি চাও, আজই আমাকে মেরে ফেলো। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। বাবা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তার চোখে জল ভরে উঠল। হয়তো প্রথমবার তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। তিনি ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন। মাথা নিচু করে কাঁদতে লাগলেন। আমি আর মা একে অপরের দিকে তাকালাম। আমাদের বুক হালকা হয়ে গেল। সেদিনই আমরা সুইটিকে ঘরের ভেতর থেকে বাইরে নিয়ে এলাম। প্রথমবার সূর্যের আলোয় সে দাঁড়াল, বাতাসের ছোঁয়া পেল। গ্রামের মানুষ জড়ো হয়েছিল। কেউ অবাক হয়ে তাকাচ্ছিল, কেউ নীরব। মা সবার সামনে দাঁড়িয়ে বললেন, এ আমার মেয়ে, আমার রক্ত। আমি তাকে আর লুকিয়ে রাখব না। মেয়েকে জন্ম দেওয়ায় কোনো লজ্জা নেই। মানুষ স্তব্ধ হয়ে গেল। ধীরে ধীরে অনেকে হাততালি দিতে শুরু করল। আমাদের জীবনে তখন নতুন সূচনা হলো। বাবা ধীরে ধীরে বদলালেন। তিনি আরশি, আমার বোনের আসল নাম, কে মেনে নিলেন। যদিও তার চোখে সবসময় অপরাধবোধ ছিল, কিন্তু সেটিই তাকে বদলে দিল। আমি আমার বোনকে পড়ালেখা শেখাতে লাগলাম। সে ধীরে ধীরে হাসি খুশি হয়ে উঠল। মা শান্তি পেলেন। তার বুকের বোঝা নেমে গেল। মানুষের সবচেয়ে বড় অহংকার হলো সে ভাবতে শেখে যে ছেলে মানেই শক্তি আর মেয়ে মানেই দুর্বলতা। অথচ সত্য হলো, মেয়েরাই আমাদের পৃথিবীতে আনে। যে পরিবার মেয়েকে অবহেলা করে, তারা নিজেরাই একদিন ধ্বংস হয়। এই ছিল আজকের গল্প। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং আর ব্লগ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।